আমাদের প্রাণপ্রিয় ইনস্টিটিউট, আমরা যেহেতু আজকে এই অনুষ্ঠানটা আমাদের আইসিএমবির সম্মানিত মেম্বারদেরকে নিয়েই করছি, সেই অর্থে আমরা বলতে পারি উই আর দ্য মেম্বার অফ দ্য ইনস্টিটিউট। এবং আজকে এই রমজান মাসের অলমোস্ট ফ্যাগ এন্ডে, আমরা রমজানেরও শেষ দিকে এসেছি। আমরা আজকে জুমাতুল বিদার নামাজ পড়লাম এবং একই সঙ্গে সঙ্গে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট সময় আসরের সময় আমরা একটা বিরতি দিব 5টার সময়, 5টা থেকে 5টা 10, এবং ইফতারি আগ মুহূর্তে আমরা একটা উদ্দেশ্য নিয়ে এখানে বসেছি, যে উদ্দেশ্যটি আসলে আমরা বিং এ প্রফেশনাল আমাদেরকে যেটা হওয়া উচিত, আই মিন আমাদেরকে জেনারেলাইজ হওয়ার দরকার নেই, আমাদের আসলে স্পেশালাইজেশন দরকার। তো ভ্যাট এমন একটা জায়গা, ভিএটি, যেটি হচ্ছে যে আজকের দিনের বিজনেসের জন্য অটোমেটেড বিজনেস এনভায়রনমেন্টে ভ্যাটের কমপ্লায়েন্স এবং ভ্যাট সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আমাদের অর্গানাইজেশনগুলো সাফার করছে। একই সঙ্গে সঙ্গে আমরা প্রফেশনালরা পারি একটা অর্গানাইজেশনকে মোর কমপ্লায়েন্স করতে। এবং আমরা ভ্যাট কমপ্লায়েন্সটা আমরা জানি যে কোন রেগুলেটরি বডি, যে মানে যেটা আমরা যেই কমপ্লায়েন্সটাই করব, সেই রেগুলেটরি বডি যে আইন অথবা ফ্রেমওয়ার্ক আছে, সেই ফ্রেমওয়ার্কের ভিতরে কাজ করা। তো এখানে আসলে কমপ্লায়েন্সটা দুই ধরনের হইতে পারে। একটা হলো যে আমি যদি এটা আমাকে করতে হবে, না করলে ফাইন এবং পেনাল্টি হবে। আবার আর এক ধরনের কমপ্লায়েন্স আছে যে আমি এটা না করলে আসলে আমি এই সুবিধাটা পাবো না। দ্যাট মিনস দুটোই আমার কাছে কমপ্লায়েন্স আমি মনে করি, যে আমি এটা সঠিক সময় এই কাজটা না করলে আমি এই কাজটা থেকে আমি বঞ্চিত হব। এই চ্যাপ্টার সেখানে আমি আবার 4টা ভাগ করেছি, যেটা আরো সহজে আমরা ক্লাস্টার আকারে নিয়ে আসতে পারি। তো আমরা চ্যাপ্টার 1 এবং 2 যেটা করা হয়েছে, সরি ক্লাস্টার যেটা করা হয়েছে স্টেপ 1 এবং 2, সেখানে আমি রেখেছি যেগুলো আসলে একজন ভ্যাট এসএসসির যেটা দরকার, তার যে নিজের ভিতরেই সেটা সীমাবদ্ধ অনেকটা, সেটা কি আমি স্টেপ 1 স্টেপ 2 এর ভিতর নিয়ে এসেছি। স্টেপ 1 এবং স্টেপ 2 তে কি আছে, প্রিলিমিনারি আছে, যেখানে আমরা জানি যে প্রিলিমিনারিতে প্রারম্ভিকে কি আছে, আমাদের ভ্যাট আইনের যে ডেফিনেশন। আমরা যদি বলি প্রিলিমিনারি যেটা ভ্যাট আইনের সেকশন 2, এটাই হলো ভ্যাটের একটা হার্ট, ভ্যাটের প্রাণ যেটা যেটা আমরা যদি যে ভ্যাট আইনটা পড়ি, সেই ভ্যাট আইনটা যদি আমরা ডেফিনেশনটা না জানি, তাহলে আমরা ভ্যাট আইন কিছুই জানবো না। মানে কোনো ব্যক্তি বলতে পারবে না যে আমি ভ্যাট আইন জানি। সেহেতু প্রিলিমিনারি চ্যাপ্টারকে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, ডেফিনেশনে সেকশন 2 এর যে ডেফিনেশন গুলো আছে সেই ডেফিনেশন গুলো জানতে হবে। এবং আমি যেটা বলি যে আমাদের ডেফিনেশন যদি না জানি, কোনোভাবে ভ্যাটকে আমাদের আত্মস্থ করতে পারবো না, কিছুই বুঝতে পারবো না। আমি যদি একটু সহজভাবে একটা উদাহরণ দেই, ভ্যাট আইনে বিভিন্ন জায়গায় বলা আছে নির্ধারিত পদ্ধতিতে। এই নির্ধারিত পদ্ধতি মানে বোর্ড দ্বারা প্রণীত বিধি বা কোনো ব্যাখ্যাপত্রকে বলা হয় নির্ধারিত পদ্ধতিতে। তো আমাদের যে ভ্যাট আইনে প্রচুর জায়গায় বলা আছে নির্ধারিত পদ্ধতি। যখনই এখানে নির্ধারিত পদ্ধতি দেখবেন, তখনই মনে করবেন যে এই সম্পর্কে বিধিমালায় কিছু বলা আছে, অথবা এই সংক্রান্ত কোনো এসআরও জারি আছে। তো এখন তাহলে আমাদের কি কি আছে এখানে, ইম্পোজিশন এবং কালেকশন। দেখেন এখানে 3, 4, 7, 8 4টা চ্যাপ্টার জড়িত আছে। ইম্পোজিশন এবং কালেকশন মানে কিভাবে ভ্যাট আরোপ করা হবে, কিভাবে ভ্যাট কালেকশন করা হবে, কিভাবে আমাদের সাপ্লিমেন্টারি ডিউটি আরোপ করা হবে, কিভাবে সাপ্লিমেন্টারি ডিউটি কালেকশন করা হবে, কিভাবে আমাদের টার্নওভার ট্যাক্স আরোপ করা হবে, কালেকশন করা হবে, সেটা এই 4টা চ্যাপ্টারের ভিতরে জড়িত। এবং 5 নাম্বার চ্যাপ্টারে আছে যে আমাদের ভ্যাট যে অ্যাসেসমেন্ট, আমরা যেটা সেলফ অ্যাসেস করি যে কত টাকা আমাদের ভ্যাট আসবে, সেটা চ্যাপ্টার 5 এ বলা আছে যে কিভাবে আমরা ভ্যাটটাকে বের করব, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, ইনপুট ট্যাক্স, আউটপুট ট্যাক্স, সেগুলো সব সমন্বয় করে আমরা কি করি, অ্যাসেসমেন্টটা করি। তারপরে আছে অ্যাকাউন্টিং, ভ্যাট অ্যাকাউন্টিং আছে, এটা চ্যাপ্টার 6 এ আছে। রিটার্ন সাবমিশন চ্যাপ্টার 9 এ আছে। মেইনটেনেন্স এটা চ্যাপ্টার 15 আছে। দ্যাট মিন্স এই সব কাজগুলো কিন্তু আমার ইন্টারনাল কাজ, অনেকটাই আমার ইন্টারনাল কাজ। তো সেই জন্য এটা চ্যাপ্টার স্টেপ 1 এবং 2। এখন এই যে আমাদের কার্যক্রম, এই কার্যক্রমের ফলে আমরা যেমন কর্ম তেমন ফল, আমরা যেই রকম কর্ম করব সেই অনুযায়ী আমাদের কি হবে, আমাদের যে রেগুলেটরি বডি আছে তাদের আবার বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক আছে। সেই ফ্রেমওয়ার্ক অনুযায়ী আমাদের এই কাজগুলোর ফলে এই তারা কি ধরনের অ্যাকশন রিঅ্যাকশন করে সেগুলো ডিপেন্ড করবে স্টেপ 3 তে। দ্যাট মিন্স আমরা যে ভ্যাট রিটার্নটা সাবমিশন করি, এর ফলে আমাদের কি করে ভ্যাট এক্সেস দেওয়া হইতে পারে, এর ফলে আমাদের ক্যারি ফরওয়ার্ড হইতে পারে, তখন আমাদের রিফান্ড চাইতে হবে। দ্যাট মিন্স তখন আমাদের অথরিটির কাছে যাইতে হবে। আমরা যদি ভ্যাট ঠিক টাইমে না দেই তাহলে ট্যাক্স ডিটারমিনেশন হবে। আমরা এর আগে বলছি চ্যাপ্টার 5 এ অ্যাসেসমেন্ট হয়। যখন কোনো ব্যক্তি নিজের অ্যাসেসমেন্ট নিজে না করে তখন সে ট্যাক্স ডিটারমিনেশন হয়। যখন আবার আমরা যদি কোনো ভুল কাজ করি তাহলে ভ্যাট
অথরিটি কিছু দায়িত্ব আছে, সে তল্লাশি করে, সে আমাদের ফাইন পেনাল্টি করে, সেটা ভ্যাট অথরিটির কার্যক্রম। এছাড়াও যদি আমাদের কোনো সন্দেহ হয় অথবা এটা রেগুলার কাজ হয়, বিভিন্ন যেমন সেন্ট্রাল রেজিস্ট্রেশন যাদের আছে তাদেরকে অডিট করতে হয়, অডিট নিয়ম আছে, বাধ্যতামূলক অডিট করবি। তো সেই অডিট অ্যান্ড ইনভেস্টিগেশন এটা চ্যাপ্টার 13 আছে। এরপরে যদি আমরা কোনো এরিয়ার থাকে সেটা টাকা না দেয়, সেটা রিকভারি কিভাবে করা হবে সেটা চ্যাপ্টার 14 আছে। এছাড়া যদি আমরা কোনো অফেন্স করি যেটা আসলে ভ্যাট অথরিটি যে আমাদের ফাইন পেনাল্টি করে, সেটা হলে ভ্যাট অথরিটি করে চ্যাপ্টার 12 মাধ্যমে। কিন্তু যদি আমরা কোনো জালিয়াতি করি, কোনো টেম্পারিং করি, কোনো কিছু করি, এমন কিছু করি যেটা আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে ভ্যাট অথরিটি যদি কেস ফাইল করে, তাহলে আমাদের কি হইতে পারে, আমাদের ইমপ্রিজনমেন্ট হইতে পারে সর্বোচ্চ 1 বছরের এবং 6 মাস পর্যন্ত হইতে পারে। তো সেহেতু চ্যাপ্টার 3-তে আমাদের কি আছে, আমাদের স্টেপ 3টা হলো কি, সে ভ্যাট অথরিটির অনেকটাই ভ্যাট অথরিটির কাজ। দ্যাট মিন্স স্টেপ 1 হলো আমাদের কাজ, স্টেপ 3 হলো ভ্যাট অথরিটির কাজ, স্টেপ 4 হলো স্টেপ 1 আমি কাজগুলো করলে, স্টেপ 3-তে যে স্টেপ গুলো নেওয়া হলো, যে আমাদের উপরে অ্যাটেম্প মানে যেই ধরনের কি বলে অ্যাকশন গুলো নেওয়া হলো, সেটার ফলে যদি আমি অ্যাগ্রাইভড হই তখন কি হবে, আপিল এবং রিভিশনের কোশ্চেন আসবে। তো সেটা আমরা চ্যাপ্টার স্টেপ 4-এ নিয়েছি। তাহলে মানে আমরা টোটাল যদি আমরা ভ্যাট চ্যাপ্টার গুলোকে 4টা ক্লাস্টারে ভাগ করি, তাহলে আমাদের 2টা ক্লাস্টার হলো আমাদের নিজস্ব বডির ভিতরে, 3rd স্টেপ হলো আমাদের ভ্যাট অথরিটির ভিতরে, 4th স্টেপ হলো আমাদের ভিতরে, সেটা আমরা কি হবে, সেটা রেগুলেটরি অথরিটির সাথে আমরা কানেক্টেড। তো পুরোটাই আমরা কানেক্টেড, বাট একটার পরে একটা আমরা যাতে আমরা এই ভ্যাট আইনটাকে আয়ত্ত করতে পারি, সেজন্য আমাদের এই ক্লাস্টারগুলো করা। এখন আমরা যেটা এর আগে বলছি, বিউটি অফ ভ্যাট ল, ফর্মস এন্ড কমপ্লায়েন্স, এই ভ্যাট আইনটা এতই সহজভাবে মানে করা হয়েছে যাতে সহজেই এর চ্যাপ্টারগুলোর সাথে আমরা যদি দেখি যে এখানে আমাদের চ্যাপ্টার আছে যে আইনের ভাষায় বলা আছে ভ্যাট রেজিস্ট্রেশন, টার্নওভার ট্যাক্স, এনলিশমেন্ট। ঠিক আবার রুলে বলা আছে, বিধিমালায় বলা আছে ভ্যাট রেজিস্ট্রেশন, এনলিশমেন্ট আন্ডার টার্নওভার ট্যাক্স। দেন আমাদের আছে চ্যাপ্টার 3-তে ইম্পোজিশন অফ ভ্যাট। ঠিক একইভাবে রেগুলেশনও আছে ইম্পোজিশন অফ ভ্যাট। তার মানে কি একদম হুবহু মিল রেখে বিধিমালা এবং আমাদের কি আইনের সাথে এটা সম্পর্ক রেখে আমাদের কি করেছে চ্যাপ্টারগুলো আছে। এছাড়া আমাদের যে ফর্মগুলো দেখেন, এখানে ফর্ম নাম্বার কত, ফর্ম 2.1, ফর্ম 2.5, 2.1 থেকে 2.5। দ্যাট মিন্স এই চ্যাপ্টার যেহেতু 2 নাম্বার চ্যাপ্টার, সেহেতু এখানে ফর্ম আমরা যে ভ্যাটের আইনে আমরা যে দেখি 2.1, যেটা আমরা ভ্যাট রেজিস্ট্রেশনের জন্য আবেদন করি সেটা হলো 2.1, কিন্তু আমরা যখন ফর্মের জন্য আবেদন করার পরে যখন আমরা ভ্যাটের রেজিস্ট্রেশনটা পাই সেটা 2.3। দ্যাট মিন্স কি ভ্যাট রেজিস্ট্রেশন সংক্রান্ত 2.1 থেকে 2.5 এর ভিতরে সীমাবদ্ধ আছে। তো এইরকম সবগুলো চ্যাপ্টারই দেখবেন যে 3.1, 3.2, 3.3 অথবা 4.1, এই যতগুলো আছে সবগুলো চ্যাপ্টারের সাথে আমাদের কি আছে, ভ্যাটের ফর্মগুলো মিলকরণ করা হয়েছে। যেমন আমরা 6.1 আমরা জানি যে 6.3 যেগুলো সবগুলো আমরা ভ্যাট ইনভয়েস, যেটা ভ্যাট আমরা বলি ভ্যাট ইনভয়েস অথবা ভ্যাট ডকুমেন্টস, এখানে ভ্যাট অ্যাকাউন্টিং রুলে বলা আছে। দ্যাট মিন্স ভ্যাট অ্যাকাউন্টিং সংক্রান্ত ব্যাপারগুলো আমাদের চ্যাপ্টার 6-এ আছে এবং সেই জন্যই আমাদের চ্যাপ্টার 6.1 দিয়ে সকল প্রকার ম্যাক্সিমাম ফর্মগুলো আছে। তো এনিহাউ আমরা ভ্যাটের বিউটি এবং এখানে আমরা এই এটা থেকে কি বলে টেবিলটা থেকে আমরা কতগুলো সেকশন আছে, কতগুলো রুল আছে, কতগুলো চ্যাপ্টার আছে, রুলের নামগুলো কি কি, চ্যাপ্টারে কিভাবে আইনের নামকরণ করা আছে, সেগুলো আমরা স্লাইডটাকে যদি আপনাদের সাথে শেয়ার করি, আপনার এটাকে কি বলে একটা ডিকশনারির মতো একটা কাজ হবে, আপনার এটা কি বলে সহজ একটা অ্যাবস্ট্রাক্ট হিসেবে কাজ করবে। তো এখন আমরা দেখবো যে কমপ্লায়েন্সটা, আমি এটা সাজিয়েছি কমপ্লায়েন্সটা সেকশন, মানে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ আমরা কমপ্লায়েন্স গুলো আমরা সাজিয়েছি, যে আমরা আসলে প্রতিটা চ্যাপ্টারে কি কি কমপ্লায়েন্স আছে, কি কি কমপ্লায়েন্স আমাদেরকে করতে হবে। তো আমরা যদি যাই চ্যাপ্টার 2-তে যাই, চ্যাপ্টার 1-এ আমাদের কোনো সিগনিফিকেন্ট কোনো কমপ্লায়েন্স নেই। আমরা যদি চ্যাপ্টার 2-তে যাই, তো আমি আরেকটু বলে রাখি যে আমাদের এই কমপ্লায়েন্সটা জানার, যেহেতু আমাদের মেম্বাররা অধিকাংশই কি বলে সিএফও পজিশনে থাকে, তাদের অনেকগুলো কমপ্লায়েন্সের কোশ্চেন থাকে এবং কমপ্লায়েন্স করতে তাদের আন্ডারই সাধারণত ভ্যাট ডিপার্টমেন্টটা কাজ করে, সিএফওর আন্ডারই সাধারণত থাকে। তো সেই জন্য তাই কমপ্লায়েন্স গুলো তাকে অ্যাটলিস্ট কমপ্লায়েন্স গুলো জানতে হবে, যে এই জিনিসগুলো কেন হায়ার লেভেলে যখন কাজ করে তার অনেক সময় অনেকগুলো কাজ করে যেটা লোয়ার লেভেলে জানে না, সেহেতু তাদের
অবশ্যই আমাদের একটা ব্রিজিং করতে হবে আমাদের ভ্যাট যে ডিপার্টমেন্টের সাথে, আর হলো আমাদের যে হায়ার লেভেলের সাথে। এই জন্য যে আসলে যে কমপ্লায়েন্স গুলো যদি হায়ার লেভেল থেকে অনেকগুলো চেঞ্জেস আসে, অনেকগুলো কার্যক্রম ঘটে, সেটা যদি আমাদের ভ্যাট ডিপার্টমেন্ট না জানে, তাহলে আমাদের অনেক বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা যদি চ্যাপ্টার 2 তে যাই, তাহলে চ্যাপ্টার 2 তে দেখি আমরা কি আছে, রেজিস্ট্রেশন এন্ড এনলিস্টমেন্ট। আসলে এটা কি, আমাদের কমপ্লায়েন্সটা কি? রেজিস্ট্রেশন এন্ড এনলিস্টমেন্ট, দ্যাট মিন্স আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ যদি আমাদের টার্নওভার হয়, তাহলে আমাদের কি করতে হবে, রেজিস্ট্রেশনে যেতে হবে অথবা এনলিস্টমেন্টে যেতে হবে। দ্যাট মিন্স ইটস এ কমপ্লায়েন্স। আমাকে যদি আমরা একটা ব্যবসা করি, এখানে সেখানে আমরা একটা নির্দিষ্ট থ্রেশহোল্ড পার হয়, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে অথবা আমাদেরকে এনলিস্টমেন্ট নিতে হবে অ্যাজ পার দ্য থ্রেশহোল্ড। এছাড়াও আমাদের কিছু কিছু ক্ষেত্রে বলা আছে যে আমাদেরকে ভ্যাট রেজিস্ট্রেশনটা বাধ্যতামূলক। যেমন আমাদের অনেকগুলো 200 থেকে 250 প্রোডাক্ট এবং সার্ভিসের কথা বলা আছে, যেখানে বলা আছে যে এই ধরনের প্রোডাক্ট এবং সার্ভিসের যদি ব্যবসা করা হয়, তাহলে আমাদেরকে অবশ্যই ভ্যাট রেজিস্ট্রেশনে যেতে হবে। সেখানে এনলিস্টমেন্টের কোনো সুযোগ নেই। এনলিস্টমেন্ট দ্যাট মিন্স টার্নওভার ট্যাক্সের আওতায় যেতে পারবো না। এছাড়াও রেজিস্ট্রেশন ক্যান্সেলেশনের, এটাও একটা আমাদের কমপ্লায়েন্স, যে আমার একটা ব্যক্তি ভ্যাটে রেজিস্ট্রেশন হওয়ার প্রয়োজন নেই, তাহলে তারপরে সে রেজিস্ট্রেশনে আসে, সেটাও কিন্তু এক ধরনের অফেন্স, তাকে রেজিস্ট্রেশন ক্যান্সেল করতে হবে। তো এটাও একটা কমপ্লায়েন্স, যে আমার কোনো ব্যবসা নেই, তাহলে আমাকে কি করতে হবে, এটা ক্যান্সেলেশন করতে হবে। সেটা আমাদেরকে দেখতে হবে যে আমাদের কমপ্লায়েন্সে এখানে ক্যান্সেলেশন সম্পর্কে কি বলা আছে। কিন্তু ক্যান্সেলেশন একটা কমপ্লায়েন্স। এছাড়া সার্টিফিকেট ডিমনস্ট্রেশন, আমরা জানি যে আমরা একটা ভ্যাট যখন বিন নাম্বার পাই, এই সার্টিফিকেটটা পাই, এটা ভ্যাট আইনে বলা আছে যে এই সার্টিফিকেটটা আমাদের একটা নির্দিষ্ট স্থানে হ্যাং করে রাখতে হবে, এখানে টানিয়ে রাখতে হবে, যেটা সবাই এটা দেখতে পারে। ঠিক একইভাবে চেঞ্জেস অফ ইনফরমেশন, ইটস সো মাচ, মানে ভেরি মাচ ইফেক্টিভ এবং কি বলে, এটা খুবই এসেনশিয়াল এই চেঞ্জেস অফ ইনফরমেশন। যদি চেঞ্জেস অফ ইনফরমেশন হয়, আমি একটু সহজভাবে বলি, ভ্যাট আইনে কিছু কথা বলা আছে, স্পেসিফিক কিছু বলা আছে যে কি কি জায়গায় আমার ইনফরমেশন গুলো চেঞ্জ হলে আমাকে এটা ভ্যাট অফিসিয়ালকে জানাতে হবে। কিন্তু আমার একটা ফার্স্ট কথা হলো যে আপনার 2.1 যে ফর্মটা আপনি পূরণ করতেছেন, সেখানে যে কোনো ধরনের যখন চেঞ্জ আসবে, আপনি মনে করবেন সেটাই আপনার জন্য একটা দায়িত্ব। যে দায়িত্বশীল হিসাবে আপনাকে কি করতে হবে, 2.1 এ ফর্মের মাধ্যমে যে অ্যাপ্লিকেশন করছেন, তখন এটাকে যখন যে চেঞ্জেস আসবে, সেই চেঞ্জেস গুলো আপনি টাইম টু টাইম আপনাকে জানাতে হবে। এবং ভ্যাট আইনে বলা আছে যদি আপনার প্রোফাইল যদি আপডেট না থাকে, তাহলে আপনাকে কিন্তু মূসক সম্মানপত্রটা দিবে না। আপনি মূসক সম্মানপত্রটা কি 12টা যদি রিটার্ন সাবমিশন করার পরে একটা মূসক সম্মানপত্র দিয়ে থাকে। তো সেই জন্য আমাদের সেখানে বলা আছে যে আপনার প্রোফাইল যদি আপডেট না থাকে, তাহলে কমিশনার এটা আপনাকে দিবে না, দিতে কমিশনার দেওয়ার জন্য বারণ করা হয়েছে। তো চেঞ্জেস অফ ইনফরমেশন, এটা ইজ ভেরি মাচ ভাইটাল। যদি আপনি নতুন একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলেন, অথবা আপনার পার্টনারের চেঞ্জেস হয়, অথবা আপনার ডিরেক্টরশিপ কোনো চেঞ্জেস হয়, আপনার বিজনেসের ধরন কোনো চেঞ্জেস হয়, এই ধরনের কোনো ইনফরমেশন যদি চেঞ্জেস হয়, তাহলে এটা একটা কমপ্লায়েন্সের ভিতরে, এবং আপনাকে কমপ্লায়েন্স করতে হবে এবং এটাকে চেঞ্জেসটা জানাতে হবে। কিভাবে জানাবেন, এটা আপনি কি করতে পারেন, 2.5 এর মাধ্যমে জানাতে পারেন, অথবা আপনি কি করতে পারেন, এটা যে ফর্মের মাধ্যমে অনলাইনে যদি করেন, তাহলে অনলাইনের মাধ্যমে আপনি কি করবেন, জাস্ট অনলাইনে ঢুকে অ্যামেন্ডমেন্ট করে যদি দেন আপনি ফর্মটা, তাহলে সেটা হয়ে যাবে। তাহলে আমাদের ফর্ম চ্যাপ্টার 2 তে দেখলাম আমাদের চারটা কমপ্লায়েন্স আছে। একটা রেজিস্ট্রেশন সংক্রান্ত কমপ্লায়েন্স, একটা ক্যান্সেলেশন সংক্রান্ত কমপ্লায়েন্স, একটা সার্টিফিকেট ডিমনস্ট্রেশন সংক্রান্ত কমপ্লায়েন্স, একটা চেঞ্জেস অফ ইনফরমেশন সংক্রান্ত কমপ্লায়েন্স। এছাড়া চ্যাপ্টার 3 তে আছে কি, মূসক এজেন্ট অ্যাপয়েন্টমেন্ট। মূসক এজেন্ট অ্যাপয়েন্টমেন্ট যদি কোনো নন রেসিডেন্স পার্সন যদি বাংলাদেশে ব্যবসা করে, তাহলে যেখানে বাংলাদেশে যদি কোনো ফিক্সড প্লেস না থাকে, তাহলে সেক্ষেত্রে তাকে একজন মূসক এজেন্ট নিয়োগ করতে হবে। সেটাই একটা কমপ্লায়েন্স। যদি আমরা কোনো ফরেন কোনো কোম্পানিতে কাজ করি, তাদের হয়ে কাজ করি, অথবা কোনো অ্যাডভাইস দেই, তাহলে আমাদেরকে অবশ্যই বলতে হবে যে কোনো নন রেসিডেন্স ব্যক্তি যদি বাংলাদেশে এখানে যদি কোনো ব্যবসা করে থাকে, তাহলে তাকে কি করতে হবে, একজন মূসক এজেন্ট নিয়োগ করতে হবে। দ্যাট মিনস আমাদের চ্যাপ্টার 3 তে এই ধরনের কমপ্লায়েন্সটা আছে, এই কমপ্লায়েন্সটা আমাদেরকে এখানে পূরণ করতে হবে। ম্যানার অফ ভ্যাট কালেকশন, এখানে কিভাবে আমাদের ভ্যাট কালেকশন করতে হবে সেটা বলা আছে। তো সেখানে কি কি ধরনের কমপ্লায়েন্স আছে আমরা একটু দেখে নিচ্ছি। অ্যাডভান্স ট্যাক্স অ্যাডজাস্টমেন্ট। আচ্ছা, আমি একটা জিনিস বলি, অ্যাডভান্স ট্যাক্স বারবার যদি বলি, অথবা কথাটা শুনতে খারাপ লাগতে পারে যে আসলে আমি কেন বারবার অ্যাডভান্স ট্যাক্স বলতেছি অথবা ট্যাক্সের কথা বলতেছি।
আসলে ট্যাক্স কেন বলতেছি, আসলে ভ্যাট আইনও ট্যাক্সের কথাই বলা আছে। আমরা আসলে জিনিসটা খুব হায়ার লেভেল থেকে আমরা ভুল করে থাকি। সেটা হলো যে আমরা অনেকেই বলি যে ট্যাক্স এবং ভ্যাট, আসলে না, কথাটা ভুল। আসলে এটা হলো ইনকাম ট্যাক্স এবং ভ্যাট। ট্যাক্সেশন ইটস কাভার্ড ইনডাইরেক্ট ট্যাক্স এবং ডাইরেক্ট ট্যাক্স। সেহেতু আপনাকে ট্যাক্স বলতে, যখন আমরা ভ্যাট আইনটাকে নিয়ে আমরা পড়াশোনা করব, তখন আপনাকে মনে করতে হবে যে এখানে ট্যাক্স বলতে ভ্যাট কে বলা হচ্ছে, সাপ্লিমেন্টারি ডিউটি কে বলা হচ্ছে, এছাড়া আবার টার্নওভার ট্যাক্স কে বলা হচ্ছে। এছাড়া এই ট্যাক্সের আমরা যদি কোনো এরিয়ার থাকে, এরিয়ার ফলে আমাদের যদি কোনো ফাইন পেনাল্টি হয় অথবা কোনো সুদ হয়, তাহলে সেটাও এই ট্যাক্সের আওতায় আসবে। সেই জন্যই এখানে আমরা এই যতগুলো আমরা লেকচার থাকবে ততগুলি আমরা ট্যাক্স ব্যবহার করব, হয়তো বা ভ্যাটও ব্যবহার করতে পারি, কিন্তু ট্যাক্স ব্যবহার করলে মনে করতে হবে যে আসলে ট্যাক্স ইটস এ ভ্যালু অ্যাডেড ট্যাক্স, দ্যাট মিনস শর্ট ফর্ম ট্যাক্স। তো আমরা এই জিনিসটা জানতে হবে যে আসলে ট্যাক্স কথাটা যদি আমরা বলি ইনকাম ট্যাক্স, তাহলে এর কথাটা ভুল। ভ্যালু অ্যাডেড ট্যাক্স এবং ইনকাম ট্যাক্স আমাকে অবশ্যই বলতে হবে। অনেক সময় আমরা দেখি বিভিন্ন সময় ইভেন আমাদের অনেক সময় সিলেবাসও বলা থাকে ট্যাক্স এবং ভ্যাট, আসলে কথাটা ঠিক না। এনিহাউ, তো এখানে আমাদের কমপ্লায়েন্সটা কি আছে, ম্যানার অফ ভ্যাট কালেকশনের চ্যাপ্টার 4 এ সেখানে অ্যাডভান্স ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের কথা বলা আছে। যে আমাদের অ্যাডভান্স ট্যাক্স যে অ্যাডজাস্টমেন্টটা, আমরা যে এটিটা তখনই এটা ক্রিয়েট হয় যখন আমরা কোনো মাল ইম্পোর্ট করে থাকি, তখন এটি আমাদের ক্রিয়েট হয়ে থাকে। এটি যখন ক্রিয়েট হয় তখন এটাকে আমাদের কি করতে হয়, ট্রেজারি 9.1 এর মাধ্যমে আমরা যে রিটার্ন সাবমিশন করি তার মাধ্যমে এটাকে অ্যাডজাস্টমেন্ট করতে হয়। তো এটা এর আগে ছিল যে ট্যাক্স পিরিয়ডে আমরা মালটা নিয়ে আসবো, ইম্পোর্ট করবো, সেই ট্যাক্স পিরিয়ড অথবা পরবর্তী দুইটা ট্যাক্স পিরিয়ডের মাধ্যমে এই অ্যাডজাস্টমেন্টটা করতে হবে। কিন্তু বর্তমান আইনে মানে 2020-এর যে আমাদের ফিনান্স অ্যাক্ট আছে, সেখানে এই ভ্যাট আইনের একটা চেঞ্জেস আছে। সেখানে বলা আছে 4 কর মেয়াদে, যে কর মেয়াদে আমরা ইম্পোর্ট করব সেই কর মেয়াদে এবং পরবর্তী 4 কর মেয়াদে। তো এটা অনেক সময় দেখা যাচ্ছে যে আসলে আমরা যদি চিন্তা করি, আমরা আসলে যত টাকা না ভ্যাট দিতে হচ্ছে, তার চেয়ে নন কমপ্লায়েন্সের জন্য তার চেয়ে আমার বেশি দিতে হচ্ছে। আমরা যদি দেখি অনেক সময় বিডিএস এর কেস বর্তমানে যখন আসে, তখন 5 বছরের যে কেসে আমরা 5 বছর আগের জন্য যে আমাদের যে ইন্টারেস্ট হয়, আমরা যে পরিমাণ আমাদের ভ্যাট আসে তার 100% আবার আসে ইন্টারেস্ট আসে। এছাড়া ফাইন পেনাল্টি তো পরে বাদই দিলাম, মানে ইভেন ইন্টারেস্টই আছে 2% ইন্টারেস্ট, দ্যাট মিন 24% ইন্টারেস্ট পার ইয়ার। তো সেই জন্য আমাদের আসলে কমপ্লায়েন্সটা ইটস সো মাচ এসেনশিয়াল, উই শুড কমপ্লাই। যে যেমন যদি আমরা অ্যাডভান্স ট্যাক্স অ্যাডজাস্টমেন্ট, অনেকেই বলে, অনেক ইম্পোর্টার অনেক বলে যে আমার তো কোনো আমরা তো ইম্পোর্ট পর্যায়ে ভ্যাট দিয়ে আসতেছি, আমাদের তো ভ্যাট দেওয়ার দরকার নেই, সে তো আমাদের কিছু করার দরকার নেই। ব্যাপারটা অনেকটাই ভুল। এই জন্য যে সে যদি নির্দিষ্ট ট্যাক্স পিরিয়ডের মধ্যে এই অ্যাডজাস্টমেন্টটা না করে, তাহলে এটা তামাদি হয়ে যাবে। এবং তামাদি যদি হয়ে যায়, এই যে 5% সে ভ্যাট দিয়ে আসতেছে, তাহলে এই ভ্যাটের টাকাটা সে পুরোটাই তামাদি হবে, কোনোই কার্যকরী হবে না। দ্যাট মিনস তাকে আবার নতুন ভাবে তাকে কিন্তু আবার ভ্যাট দিতে হবে। যত টাকা 100 টাকা 5 টাকা দিয়ে আসতেছে, এখন আবার সেই 5 টাকা তাকে দিতে হবে। যখন সে ভ্যাটের ডিপার্টমেন্ট তাকে দেখবে যে সে এইগুলোকে সে কি করে নাই, অ্যাডজাস্টমেন্টটা করে নাই, সে এই টাইমে উইদিন দ্য টাইম ফ্রেমের ভিতরে সেই রিবেটটা সে নেয়, এটা রিবেট না, এটাকে বলা হয় অ্যাডজাস্টমেন্টটা নেওয়া হয় নাই, সেহেতু ইটস এ কমপ্লায়েন্স। এছাড়াও কমপ্লায়েন্সের ভিতরে ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট সাবমিশন, যে ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট সাবমিশন যেটা আমরা 4.3 যেটা বলি, সেটা সাবমিশন একটা ম্যান্ডেটরি। এটা সার্ভিসের ক্ষেত্রে এই ম্যান্ডেটরি না, বাট সার্ভিস ছাড়া যে প্রোডাক্টের যে বিজনেস করা হয় তখন সেখানে এটা ম্যান্ডেটরি। দ্যাট মিনস আমাকে এটা একটা কমপ্লায়েন্স, সেটা এই কমপ্লায়েন্সটা আমাদের করতে হবে 4.3 আমাদের সাবমিশন করতে হবে। সেল অফ গুইং কনসার্ন বিজনেস, কোনো গুইং কনসার্ন বিজনেস যদি আমরা বিক্রি করি, তাহলে সেখানে কিন্তু কমপ্লায়েন্স আছে, সেখানে কিন্তু আমাদের ভ্যাট ডিপার্টমেন্টকে জানাতে হবে এবং বেশ কিছু এখানে প্রসিডিউর আছে, সেই প্রসিডিউর গুলো আমাদেরকে জানতে হবে। যদি না জানি আমরা একটা কোম্পানি বিক্রি করে দিচ্ছি এবং ভ্যাট ডিপার্টমেন্টকে না জানাই, পরবর্তীতে কিন্তু আমরা লিটিগেশনে পড়ব। টাইম অফ পেমেন্ট, যে ভ্যাট আমরা যে পেমেন্ট কখন করব, দ্যাট ইজ এ কমপ্লায়েন্স। যে আমরা আসলে একটা চালান ইস্যু করলাম না, আমরা একটা মাল খেয়ে ফেললাম, অথবা একটা মাল আমরা কি করলাম, আমরা এক জায়গায় পাঠিয়ে দিলাম, অনেক পরে চালান ইস্যু করলাম, তো আসলে সেটা হবে না। আমাদেরকে যে চালানটা কখন ইস্যু করব, ভ্যাট পেমেন্ট কখন করব, সেই জিনিসটা কিন্তু আমাদের একটা কমপ্লায়েন্স, সেটা আমাদেরকে জানতে হবে যে কখন ভ্যাট পেমেন্ট করতে হবে, সেই কমপ্লায়েন্সটা আমাকে মানতে হবে। সাপ্লাই মাল্টিপল টাইপস অফ গুডস ইন এ সিঙ্গেল চালান, আমরা জানি যে অনেক সময় আমরা কি করি, মাল্টিপল একই সিঙ্গেল চালানে মাল্টিপল প্রোডাক্ট আমরা
ই করতে পারি, কি বলে, চালান করতে পারি। একটা 5% রেট হইতে পারে, একটা 15% রেট হইতে পারে, একটা 10% হইতে পারে। এটা কোনো প্রবলেম ক্রিয়েট করে না। কিন্তু সেটা আমরা কি করব, এখানে একটা আছে যে আমরা এখানে একটা কমপ্লায়েন্স আছে, সেটা হলো যে আমরা ডিভিশন করা যাবে না। যদি একই ধরনের মাল হয় এবং সেটাকে আমরা ইচ্ছাকৃতভাবে ডিভিশন করে দুইটা চালান করি, তো সেই চালানটা করা এখানে নিষেধাজ্ঞা আছে। দ্যাট মিনস আমাকে যদি ইচ্ছাকৃতভাবে কেউ মনে করে যে না 2 লক্ষ টাকার চালান হচ্ছে, এটাকে আমরা 1 লক্ষ টাকা করে ফেলি, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, এটা আইনগতভাবে অপরাধ। সেটা এই আইনে বলা আছে যে এই ধরনের কাজটা করা যাবে না। এটি রিফান্ড, এছাড়া যদি অনিবন্ধিত ব্যক্তি হয় তাহলে সে এটি রিফান্ড যদি চায়, তাহলে সেক্ষেত্রে একটা কমপ্লেন্স তার নির্দিষ্ট টাইমের ভিতরে তাকে এটি রিফান্ডটা চাইতে হবে। এছাড়া স্যাম্পল সাপ্লাই আমরা 20,000 টাকা পর্যন্ত আমরা একটা স্যাম্পল ফ্রি অফ কস্টে আমরা করতে পারবো, স্যাম্পল আমরা দিতে পারবো উইদাউট ভ্যাটে। তো এটাও একটা কমপ্লেন্স যে আমি 20,000 টাকার উপরে যদি আমার ভ্যাট মানে সাপ্লাই দেই, তাহলে আমাকে অবশ্যই ভ্যাট আমাকে দিতে হবে। দ্যাট মিনস আমাকে এই কমপ্লাইটা করতে হবে। যে আমরা স্যাম্পল মনে করলাম আর যা খুশি তাই আমি স্যাম্পল দিলাম, কোনো ভ্যাট দিলাম না, দ্যাট মিনস ইউ আর নন কমপ্লাইন্ট। এছাড়া আনইউজেবল ইনপুট ডিসপোজাবল, এটা অনেকেই হয়তো ভুল করতে পারে যে আনইউজেবল ইনপুট, আমরা যে উপকরণ কিনে থাকি অনেক সময় উপকরণটা আমরা কি করে রেয়াত নিয়ে থাকি। এখন এই উপকরণটা কি হয়, অনেক সময় ব্যবহার অযোগ্য হয়ে থাকে, এটা টাইম এক্সপায়ার্ড হয়ে থাকে, তখন এটাকে ডিসপোজাল করতে হয়। ডিসপোজাল করতে হলে এটা একটা ফর্মের মাধ্যমে এটাকে ভ্যাট অফিসারকে জানাতে হয়। ডিসপোজাল অফ সাপ্লাইজ ড্যামেজ ডিস্ট্রয়েড বাই অ্যাক্সিডেন্টাল রিজন। অ্যাক্সিডেন্টাল রিজনে অনেক সময় কি হয়, আমাদের কোনো সাপ্লাই যে আমরা সরবরাহ করি সেই সরবরাহটা নষ্ট হইতে পারে, আমরা গাড়িতে যখন মাল পাঠাই সরবরাহটা নষ্ট হইতে পারে, ডিস্ট্রয় হয়ে যেতে পারে একদম, অথবা ড্যামেজ হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রেও আমাদের কি করতে হয়, এটা ভ্যাট অফিসারকে জানাতে হয় একটা ফর্মের মাধ্যমে, সেটা হয়তোবা 4.4 এর মাধ্যমে, 4.5 এর মাধ্যমে। এখন কোনো ব্যক্তি থেকে আমরা ট্যাক্স কেটে নেই, তাহলে আমাকে অবশ্যই কি করতে হবে, এটা আমাদের রিটার্নে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করতে হবে 9.1 এ, এবং আমাদের যে ট্যাক্স কাটতে হবে এটা একটা বড় ধরনের কমপ্লায়েন্স, সেহেতু আমাদের চ্যাপ্টার 5 এ এই কমপ্লায়েন্সটা আমরা দেখতে পাচ্ছি। এছাড়া যার থেকে ট্যাক্স কাটবে সে কিন্তু একটা কাইন্ডলি একটু মিউট করে রাখবেন। তো আমরা যেটা যে যার থেকে আমি ট্যাক্সটা কেটে রাখছি, তাহলে সে কি করতে হবে, সে কিন্তু ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করতে হবে, কেননা সে অলরেডি কিন্তু একবার ভ্যাট দিয়ে আসতেছে, সেহেতু তার ভ্যাট যখন কেটে নিচ্ছে 2বার ভ্যাট হচ্ছে, তাহলে অবশ্যই তাকে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টটা করতে হবে। এখন এই ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টটা কখন করবে, এটা খুবই গুরুত্বপূর্ণ জানা। বোথ সাপ্লাই যে দিচ্ছে এবং সাপ্লাই নিচ্ছে, বোথ পার্টিকে এটা জানতে হবে। এই জন্য যে আসলে যেদিন আমি একটা মালকে সাপ্লাই দিব তার থেকে 6 মাসের মধ্যে 6 ট্যাক্স পিরিয়ডের মাধ্যমে সেই দিন এবং সেই ট্যাক্স পিরিয়ড এবং পরবর্তী 6 ট্যাক্স পিরিয়ডের ভিতরে, ট্যাক্স পিরিয়ড না 6 মাসের ভিতরে এই ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টটা যদি না করা যায়, তাহলে আর এটা তামাদি হয়ে যাবে এবং এটা কোনো অ্যাডজাস্টমেন্টের সুযোগ নেই। সেহেতু আমরা যখন কোনো মাল সাপ্লাই নিব কারোর কাছ থেকে, সেই পেমেন্টটা আমাকে 6 মাসের ভিতরে দিতে হবে। যদি 6 মাসের ভিতরে আমি পেমেন্টটা না দিয়ে থাকি, 6 মাস পরে আমরা পেমেন্টটা দিয়ে থাকি, যেদিন থেকে ইনভয়েস করবে তার থেকে যদি আমরা 6 মাস পরে আমরা এটাকে আমরা দিয়ে থাকি, তাহলে আমরা যেই ব্যক্তির থেকে আমরা টাকা কেটে নিব, আমরা যদি কমপ্লাই করে এবং ভ্যাট কেটে নেই কিন্তু 6 মাস পরে আমরা ভ্যাটটা সেই পেমেন্টটা করে থাকি, তাহলে আমরা কি হবে, যেই ব্যক্তি থেকে কেটে নিলাম সেই ব্যক্তি কিন্তু ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টটা করতে পারবে না। সেহেতু ইটস এ ভেরি ভাইটাল কমপ্লায়েন্স। এই কমপ্লায়েন্সটা যদি আমরা অবশ্যই আমাদেরকে করতে হবে। এখন আমরা চ্যাপ্টার 6 এ আসি। চ্যাপ্টার 6 এ আছে আমাদের ভ্যাট ইনভয়েস এবং আদার ডকুমেন্টস। আমাদের যেটা আছে যে ভ্যাট ইনভয়েস, আমরা জানি যে আমাদের বিভিন্ন ধরনের এখানে যে 6.1 থেকে 6.10 পর্যন্ত আছে, এগুলো সব ইনভয়েস না। এখানে কিছু আছে সার্টিফিকেট, কিছু আছে রেজিস্টার, কিছু আছে আমাদের রিপোর্ট। যে আমরা 6.1 আমরা ক্রয় বহি বলি, 6.2 বিক্রয় বহি, 6.2.1 এটা হলো ক্রয় বা বিক্রয় বহি। দ্যাট মিনস আমাদের 6.1, 6.2, 6.2.1 এগুলো আমাদের রেজিস্টার। 6.3 একটা চালান, 6.4 একটা চালান, 6.5 একটা চালান, 6.6 একটা চালান, 6.6 একটা আমাদের সার্টিফিকেট। এটা আমরা যে ভ্যাট যে কেটে নেই সেটার জন্য আমাদেরকে আবার এখানে কমপ্লায়েন্স আছে
যে এটা 3 দিনের ভিতরে আমাদেরকে এই সার্টিফিকেটটা ইস্যু করতে হবে, এবং এই সার্টিফিকেটটা ইস্যু না করলে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করতে পারবো না, এবং যে এটা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করবে সেও কিন্তু এই সার্টিফিকেট ছাড়া ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করতে পারবে না। সেহেতু আমাদের এই কমপ্লায়েন্সটা এখানে, দ্যাট মিন্স কি সবগুলোই আমাদের কমপ্লায়েন্স। 6.6 ইস্যু আমাদের রেজিস্টার রাখতে হবে, দিস অন কাইন্ড অফ কমপ্লায়েন্স। 6.2 রাখতে হবে অন কমপ্লায়েন্স। সেহেতু আমাদের এই কমপ্লায়েন্স গুলো আমাদেরকে জানতে হবে, এই কমপ্লায়েন্স গুলো আমাদেরকে করতে হবে, আদারওয়াইজ আমাদেরকে ফাইন পেনাল্টি হবে। তো এখন যদি আমরা স্পেসিফিক যাই, তাহলে আমাদের চালান ইস্যু করতে হবে 6.1 থেকে 6.2। দ্যাট মিন্স আমরা এখানে চালান বলতেছি, যদি এখানে চালান আছে, আমরা যদি 6.10 বলি সেটা আমরা চালান না, এটা একটা রিপোর্ট। সেহেতু আমরা 6.6 আমরা একটা সার্টিফিকেট, কিছু আছে রেজিস্ট্রেশন, কি বলে রেজিস্টার্ড, কিছু আছে ইনভয়েস, কিছু আছে সার্টিফিকেট, কিছু আছে আমাদের রিপোর্ট। যেমন 6.10 হলো 2 লক্ষ টাকার উপরে আমাদের যে কেনা বেচা করি সেটা একটা রিপোর্ট দিতে হয়। দিস ইজ ওয়ান কাইন্ড অফ কমপ্লায়েন্স। ক্রেডিট নোট ইস্যু করে 5,000 টাকার উপরে যদি ক্রেডিট নোটের প্রভাব হয়, সেখানে আমাদের ভ্যাটের যে কি বলে পার্টির নাম, তার বিন নাম্বার সবগুলো থাকতে হবে, এটা আমাদের একটা কমপ্লায়েন্স করতে হবে। আদারওয়াইজ আমরা কি করতে পারবো, ক্রেডিট নোটের পরে যে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করতে হয়, করা যায়, সেটা আমরা করতে পারবো না। ইস্যুয়েন্স অফ সার্টিফিকেট, ট্যাক্স ডিডাকশন অফ সার্টিফিকেট, ট্যাক্স ডিডাকশন অফ সার্টিফিকেট সেকশন 53 তে বলা আছে যে আমাদের যে ট্যাক্স ডিডাকশন অফ সার্টিফিকেট দিতে হবে, দ্যাট মিন্স বিডিএস যখন আমরা করি সেই সার্টিফিকেট আমাদেরকে ইস্যু করতে হবে, এটা আমাদের একটা কমপ্লায়েন্স। সেহেতু অনেকেই দেখা যাচ্ছে যে শুধু ট্রেজারি দিয়ে ক্ষান্ত, আর কোনো তারা চালান ইস্যু করতেছে না, কিন্তু সেটা করা যাবে না, তাকে কিন্তু 6.6 ইস্যু করতে হবে। রেকর্ড কিপিং এর কথা বলা আছে যে আমাদের 5 ইয়ার্স পর্যন্ত রেকর্ড কিপিং করতে হবে, এটা একটা কমপ্লায়েন্স। রিলেটেড ডকুমেন্টস, এখানে আমাদের যে কোনো ধরনের ভ্যাটের ডকুমেন্টস গুলো আছে 5 ইয়ার্স পর্যন্ত এখানে আমাদের আপকিপিং করতে হবে। ইস্যুয়েন্স অফ ডুপ্লিকেট সার্টিফিকেট, যে আমরা অনেক সময় ডুপ্লিকেট সার্টিফিকেট ইস্যু করি, করতে হয়, যদি আমরা যেই চালানটা ইস্যু করি সেই চালানটা অনেক সময় কি হয়, হারিয়ে যেতে পারে, তাহলে কি করতে হবে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু নতুন একটা অরিজিনাল সার্টিফিকেট ইস্যু করা যাবে না, অবশ্যই খুব সুন্দরভাবে ইন্ডিকেট করতে হবে যে দিস ইজ এই ডুপ্লিকেট সার্টিফিকেট, ডুপ্লিকেট চালান, সেই কথাটা আপনাকে বলতে হবে। দ্যাট মিন্স দিস অন কাইন্ড অফ কমপ্লায়েন্স। আপনি যদি এটাকে অরিজিনাল সার্টিফিকেট ইস্যু করেন, দ্যাট মিন্স আপনাকে নন কমপ্লায়েন্ট হয়ে গেলেন। দেন আমাদের সাপ্লিমেন্টারি ডিউটি, আমাদের যেই সব প্রোডাক্ট গুলো আমরা জানি যে আমাদের যে 3টা শিডিউল আছে, 3টা শিডিউলের ভিতরে আমাদের কি আছে, সেই সেকেন্ড শিডিউলে আমাদের সাপ্লিমেন্টারি ডিউটি ইম্পোজেবল গুডস এন্ড সার্ভিসের কথা বলা আছে। সেহেতু এখানে যে যে প্রোডাক্ট আমাদের কি বলে সাপ্লিমেন্টারি ডিউটি ইম্পোজেবল, সেখানে আমাদের সাপ্লিমেন্টারি ডিউটি দিতে হবে। যেমন কোমল পানীয়ের ভিতরে সাপ্লিমেন্টারি ডিউটি আছে, পাস্তা, তারপরে বিভিন্ন কি বলে আরো এই যে ফাস্ট ফুড আছে, সেখানে আমরা সাপ্লিমেন্টারি ডিউটি আমাদেরকে পেমেন্ট করতে হবে। এখন এই ধরনের ব্যবসা করতে হলে দ্যাট মিন্স দ্যাট ইজ দ্য কমপ্লায়েন্স। এখন আমি ভ্যাট দিলাম, সাপ্লিমেন্টারি ডিউটি দিলাম না, দ্যাট মিন্স উই আর নট কমপ্লাই। একটু কাইন্ডলি মিউট করে রাখবেন, যার সবাই মিউট করে রাখবেন কাইন্ডলি। ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ইন কেস অফ এক্সপোর্ট, যদি আমরা সাপ্লিমেন্টারি ডিউটির ক্ষেত্রে একমাত্র এক্সপোর্টের ক্ষেত্রে আমরা এটা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করতে পারবো ডেডোর মাধ্যমে, সরি এটা ডেডো করতে হবে না, এখানে আমরা কি করতে পারবো, আমাদের এর মাধ্যমে 9.1 এর মাধ্যমে আমরা এটা করে নিতে পারবো। তো যাই হোক, এটা আমাদের একটা কমপ্লায়েন্স, আমরা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট আমরা করতে পারবো, এবং এখানে একটা টাইম ফ্রেম দেওয়া আছে, সেই টাইম ফ্রেমের ভিতরে এই ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টটা আমাদের যেদিন আমরা মালটা আমাদের ইসে উঠাবো, জাহাজে উঠাবো, তার থেকে 6 মাসের ভিতরে এই অ্যাডজাস্টমেন্টটা করতে হবে, আদারওয়াইজ আমরা করতে পারবো না। এই যে আমরা যদি কোনো মাল ইম্পোর্ট পর্যায়ে সাপ্লিমেন্টারি ডিউটি দিয়ে থাকি, লোকাল পর্যায়ে সাপ্লিমেন্টারি ডিউটি থেকে দিয়ে থাকি, এবং পরবর্তীতে সেই মাল ইম্পোর্ট দিয়ে যদি কোনো প্রোডাক্ট তৈরি করে থাকি, তাহলে আমরা সেই অ্যাডজাস্টমেন্ট করতে পারবো, আমরা সেই সাপ্লিমেন্টারি ডিউটিটা অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। বাট সেটা যখন জাহাজের মালটা তুলবো এক্সপোর্টের জন্য, তার 6 মাসের ভিতরে এই কাজটা করতে হবে। পেমেন্ট অফ টার্নওভার ট্যাক্স, এখানে আমাদের চ্যাপ্টার 8 এ টার্নওভার ট্যাক্সের কথা বলা আছে। যেহেতু আমি টার্নওভার ট্যাক্সের আওতায় আসলে তখন আমাদেরকে 4% টার্নওভার ট্যাক্স দিতে হবে, এটা একটা অন কাইন্ড অফ কমপ্লায়েন্স, যে আমাকে আসলে টার্নওভার ট্যাক্সের আওতায় যদি আমি করি এনলিশমেন্ট হই, তাহলে আমাকে টার্নওভার ট্যাক্স অনুযায়ী আমাকে ট্যাক্স দিতে হবে। তো দিস ইজ অন কাইন্ড অফ কমপ্লায়েন্স। দেন আমাদের কমপ্লায়েন্স চ্যাপ্টার 9 এ আসি, তাহলে চ্যাপ্টার 9 এ কি কি কমপ্লায়েন্স আছে? রিটার্ন সাবমিশন একটা কমপ্লায়েন্স, আমাদের 15 তারিখের ভিতরে এভরি ফলোইং মান্থে আমাদের কি করতে হবে, আমাদের রিটার্ন সাবমিশন করতে হবে। সেই রিটার্ন সাবমিশন আমাদের 15 তারিখের মধ্যে যদি না করি, তাহলে এটা নট কমপ্লাইড হবে। দ্যাট মিন্স আমাদেরকে নির্দিষ্ট টাইম ফ্রেমের ভিতরে রিটার্ন সাবমিশন করতে হবে, যদি আনলেস এন্ড আনটিল ইট উইল বি এক্সটেন্ডেড অর
যদি আমাদের 15 ডেতে যদি আমাদের হলিডে হয়, তার পরবর্তী সাবসিকুয়েন্ট ডেতে আমাদের কি হবে, ভ্যাট রিটার্ন সাবমিশনের ডেটের লাস্ট ডেট হবে। তো এছাড়া অ্যামেন্ডমেন্ট রিটার্ন আছে, যে আমরা কোনো যখন রিটার্ন সাবমিশন করি সেটা অ্যামেন্ডমেন্ট করার সুযোগ আছে 4 বছর পর্যন্ত। কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেই যদি টার্মস অ্যান্ড কন্ডিশন ফুলফিল হয় তাহলে আমরা একটা ভ্যাট রিটার্ন আমরা অ্যামেন্ডমেন্ট করতে পারবো। দ্যাট মিনস এই টার্মস অ্যান্ড কন্ডিশন ফুলফিল করা এটা একটা আমার কমপ্লায়েন্স। আমি কমপ্লায়েন্স করলাম না, এই টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো ফুলফিল করলাম না, তাহলে আমরা অ্যামেন্ডমেন্ট করলাম, সেটা আমাদের লিগাল হইল না। এছাড়া আমাদের 4 বছরের ভিতরে এই কমপ্লায়েন্সটা করতে হবে। আমাদের কোনো রিটার্ন যদি আমরা কোনো, আমি দেখেছি অথবা আমি বাইরের যে আইনগুলো আমি কেটে দেখলাম যে আসলে বাইরে এই যে ভলান্টারি ডিসক্লোজার বলা হয়, এটা আমি অন কাইন্ড অফ ভলান্টারি ডিসক্লোজারের কথা বলতে পারি, যে একবার আমি ভুল করেছি, এখন এটাকে ভলান্টারি ডিসক্লোজার দেবো, ডিসক্লোজ করবো যে আসলে আমি ভুল করছি, আমাকে এটা নতুন করে এটা রিটার্নটা সাবমিশন করতে হবে। এবং এই রিটার্ন যদি আমি ভলান্টারি ডিসক্লোজার দিয়ে নতুন করে রিটার্ন সাবমিশন করি, অ্যামেন্ডমেন্ট করি, তাহলে আমার কিন্তু ফাইন পেনাল্টি হওয়ার সম্ভাবনা থাকতেছে না। কিন্তু যদি আমার নামে নোটিশ জারি হয় অথবা কেস হয়ে যায়, তখন কিন্তু আমার ফাইন পেনাল্টির কোশ্চেন আসবে। এবং আমরা জানি যে এই বছরের ভ্যাট আইনে কিন্তু ফাইন পেনাল্টির দ্বিগুণের কথা বলা আছে, 1 টাকায় 2 টাকা ফাইন। দ্যাট মিনস 1 টাকা যদি আপনি ইভেট করেন তাহলে আপনাকে 3 টাকা দিতে হবে, 1 টাকা আসল, 2 টাকা আপনার ফাইন পেনাল্টি, এবং তার সাথে আপনার 2%, দ্যাট মিনস 24% আপনাকে ইন্টারেস্ট দিতে হবে। তো দ্যাট মিনস আমাদের চ্যাপ্টার 9 এই ধরনের কমপ্লায়েন্স করতে হবে, রিটার্ন সাবমিশন, লেট রিটার্ন সাবমিশন। এছাড়া লেট রিটার্ন সাবমিশন আপনাকে উইদিন 7 ওয়ার্কিং ডেজ এর ভিতরে জানাতে হবে আপনাকে যে আমি লেট রিটার্ন সাবমিশন করতে চাই 9.4 এর মাধ্যমে, মোস্ট প্রবাবলি যে আপনি 7 দিন আগে আপনাকে জানাতে হবে। সেখানে কমিশনার আপনাকে 1 মাস সময় দিতে পারে, ম্যাক্সিমাম 1 মাস সময় একটা ট্যাক্স পিরিয়ড দিতে পারে। এছাড়া আমরা যদি ক্যারি ফরওয়ার্ডের কথা বলি, সেখানে কি ধরনের কমপ্লায়েন্স আছে। ক্যারি ফরওয়ার্ডে নেগেটিভ নেট অ্যামাউন্ট, নেগেটিভ নেট অ্যামাউন্ট বলতে বোঝায় যে আমার কাছে এক্সেস ভ্যাট আমার পেমেন্ট করা আছে, সেটাকে নেগেটিভ নেট অ্যামাউন্ট বলা হয়, ঋণাত্মক অ্যামাউন্ট বলা হয়। আমাদের সরকার যেহেতু আইনটা করেছে, সরকার বলতেছে যে আমরা যদি বেশি দিয়ে থাকি সে ঋণী আর কি, দ্যাট মিনস নেগেটিভ নেট অ্যামাউন্ট তাদের আইনে বলা আছে। তো এই নেগেটিভ নেট অ্যামাউন্টটা এখানে কমপ্লায়েন্সের ব্যাপারটা কি আছে, যে আমরা একটা নির্দিষ্ট টাইমের ভিতরে আমরা এই অ্যাপ্লাইটা নির্দিষ্ট টাইমের পরে আমরা অ্যাপ্লাই করতে পারবো, 6 মান্থ যাওয়ার পরে আমরা অ্যাপ্লাই করতে পারবো, অথবা যাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড তাদের 6 মান্থের আগেই অ্যাপ্লাই করতে পারবে। দিস ইজ অন কাইন্ড অফ কমপ্লায়েন্স, আই থিঙ্ক সো। এছাড়া রিফান্ড ফর ডিপ্লোম্যাটিক এন্ড ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, আমরা জানি যে বর্তমান আইনে রিফান্ডের যদিও এটা এখনো চালু হয় নাই, বাট আমরা এটা আইনে বলা আছে যে আমরা যে এখান থেকে যে ডিপ্লোম্যাটিক মিশনের অথবা যারা ভ্যাট এখানে ভোগের উদ্দেশ্যে করা হবে না সেগুলো থেকে রিফান্ড পাবে, সেটা যখন আমরা কি করবো এয়ারপোর্টে যাব তখন কিন্তু এটা ফেরত দেওয়ার ব্যবস্থা আছে। সেটার জন্য হয়তোবা আমাদের আইন আরো সহজতর করা হবে যে রিফান্ডটা কিভাবে নেওয়া হবে, বাট এখানে একটা টাইম ফ্রেম আছে যে কতদিনের ভিতরে এই রিফান্ডটা ক্লেম করতে হবে। এছাড়া আমাদের চ্যাপ্টার 11 এ আছে ট্যাক্স ডিটারমিনেশন, আমরা চ্যাপ্টার 5 এ আছে ট্যাক্স অ্যাসেসমেন্ট, চ্যাপ্টার 5 এ আছে ডিটারমিনেশন। দ্যাট ইজ দ্য সিনোনিম অ্যান্টোনিম বলতে পারি এটা, যে আসলে এক জায়গায় অ্যাসেসমেন্ট, এক জায়গায় ডিটারমিনেশন। তুমি যদি তোমার জিনিস অ্যাসেসমেন্ট না করো তাহলে আমি ডিটারমিনেশন করব। দ্যাট মিনস এসএসসি যদি অ্যাসেসমেন্ট না করে তাহলে কমিশনার ডিটারমিনেশন করবে। দ্যাট মিনস সে 11.1 11.2 এর মাধ্যমে আপনাকে নোটিশ জারি করবে, এবং 11.1 এর মাধ্যমে যদি আপনাকে নোটিশ জারি করে তা আপনার নির্দিষ্ট সময়ের ভিতরে একটা রিপ্লাই করতে হবে, আপনাকে একটা রেসপন্স করতে হবে। দ্যাট মিনস দিস অন কাইন্ড অফ কমপ্লায়েন্স, যে আপনাকে সেই রেসপন্সটা জানতে হবে যে আমাদের কয় দিনের ভিতরে, সাপোজ আপনাকে 21 দিনের ভিতরে রেসপন্ড করতে হবে। দিস ইজ অন কাইন্ড অফ কমপ্লায়েন্স। ভ্যালু অ্যাডেড ট্যাক্স অথরিটি অ্যাসিস্ট টু ভ্যাট অফিসার, আপনার ব্যাংকিং একটা ব্যাংক অথরিটিকে, একজন কোস্টাল গার্ড, একজন পুলিশ, একজন নির্বাহী কর্মকর্তা, যারা যারা আছে সরকারি, এদেরকে কিন্তু ভ্যাট অফিসারকে কি করতে হবে, তাকে অ্যাসিস্ট্যান্স করতে হবে, সহায়তা করতে হবে, যে কোনো ধরনের সহায়তা চাইলে করতে বাধ্য। দ্যাট মিনস দিস ইজ দা, এই অথরিটির ক্ষেত্রে এটা একটা কমপ্লায়েন্স, যে তাদেরকে এই জিনিসগুলো কমপ্লাই করতে হবে। তাকে ভ্যাট অথরিটি একটা জিনিস বললো সে শুনলো না, দ্যাট মিনস নন কমপ্লাই। দ্যাট মিনস এটা ভ্যাট অফিসারদের জন্য বা সরি যেটা সরকারি কর্মকর্তা অথবা ব্যাংক কর্মকর্তার জন্য এটা কমপ্লাই করতে হবে। সেটা এই চ্যাপ্টার, এই ভ্যালু অ্যাডেড ট্যাক্স অথরিটির এই চ্যাপ্টারে বলা আছে। একজন ব্যাংকার বলতে পারে যে আমি কেন এটা করতে যাব, আমি শুনতে বাধ্য না, অথবা সে শুনতে বাধ্য। তার একটা অফিসার বললো যে স্যার এটা ভ্যাট অফিস থেকে একটা চিঠি আসছে, আমরা তো এটা কমপ্লাই করতে হবে, তাদেরকে জিনিসটা জানাতে হবে। ও যে ম্যানেজার বললো যে কোথায়, কে বলছে, কেন করবো আমি, তখন সেই অফিসারকে বলতে হবে, দেখতে হবে এই জায়গায় বলা আছে, সেটা কোথায় আছে, সেটা ভ্যাট অথরিটি যে চ্যাপ্টার আমাদের যে 12 আছে সেখানে বলা আছে যে এখানে সহায়তা করতে হবে।
দেন চ্যাপ্টার 14 এ বলা আছে রিকভারি অ্যান্ড স্টক এরিয়া। এখানে স্টক প্রোভাইডিং সার্ভিসেস বিভিন্ন অথরিটিকে বলা আছে যারা ইলেকট্রিসিটি, গ্যাস, ইলেকট্রিসিটি, টেলিফোন সার্ভিস দিয়ে থাকে, তাদের ক্ষেত্রে বলা আছে যখন কোনো ব্যক্তি এরকম রিকভারি পর্যায়ে যাবে তখন তার তালাবদ্ধ অবস্থায় থাকবে, তখন তারা ভ্যাট অথরিটি এরকম কি বলে সার্ভিস যারা দিয়ে থাকে, টেলিফোন, তারপরে ওয়াসা বলে, ডেসা বলে, ইলেকট্রিসিটি যেটাই বলে, এদেরকে তারা কি করবে, রিকোয়েস্ট করবে এবং তারা এটা কমপ্লাই করতে বাধ্য। আমরা রেকর্ড কিপিং, এটা আগেও বলছি যে রেকর্ড কিপিং এটা একটা কমপ্লায়েন্স, আমাদের 5 ইয়ার্স পর্যন্ত রেকর্ড কিপিং করতে হবে। দিস ইজ ওয়ান কাইন্ড অফ কমপ্লায়েন্স। আপিল এন্ড রিভিশন, আমরা আপিল যখন খুশি তখন আপিল করব, ট্রাইব্যুনাল করব, হাইকোর্টে যাব সেটা হবে না। আমাদের 90 দিনের ভিতরে যেমন কমিশনার আপিলের কাছে করতে হবে অথবা ট্রাইব্যুনালের কাছে 90 দিনের ভিতরে করতে হবে। এই যে আমাদের একটা টাইম ফ্রেম, দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ কমপ্লায়েন্স। আমাদেরকে এই কমপ্লায়েন্স গুলো আমাদের নির্দিষ্ট, কারণ আমরা আমাদের মনে রাখতে হবে যে আমরা যখন কোনো কি বলে কমিশনার নিম্নে কেউ যদি আমাদের বিরুদ্ধে কোনো করে জরিমানা করে, তাহলে সেটার জন্য আমরা আপিল করতে পারবো। আপিল করতে হলে যখন খুশি তখন করতে পারবো, অথবা আপিলে হেরে গেলে যখন খুশি ট্রাইব্যুনাল করতে পারবো না। এগুলোকে একটা নির্দিষ্ট আমাদের টাইম ফ্রেম আছে, সেই টাইম ফ্রেম গুলো আমাদেরকে কমপ্লাই করতে হবে। তো দিস ইজ মানে অল ফর দ্য কমপ্লায়েন্স। আসসালামু আলাইকুম ডিয়ার পার্টিসিপেন্ট, আমরা এখন সাইফুল ভাইয়ের অংশটাই আমরা কন্টিনিউ করি। আপনার এই প্রেজেন্টেশন অত্যন্ত মনোমুগ্ধ ছিল এবং ইম্পর্টেন্ট ছিল। আমরা রিয়েলি ইটস রিয়েলি হেল্প এ লট ফ্রম আওয়ার সাইড। সো আপনি কন্টিনিউ করেন। আর অনারেবল মেম্বার্স এন্ড টুডেস পার্টিসিপেন্ট, আপনার যদি কোনো কোশ্চেন থাকে স্পেসিফিক, যদিও একটা টাইম লিমিটেশন আছে, ওনার প্রেজেন্টেশনের পরে আমরা টোটাল 20 মিনিট পাবো মুস্তাফিজ স্যার জয়েন করার আগ পর্যন্ত। তার ভিতরে আপনার যদি কোনো কোশ্চেন থাকে চ্যাট বক্সে লিখতে পারেন, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা সরাসরি হ্যান্ড রেজ করে বা আনমিউট করে জিজ্ঞেস করতে পারেন। থ্যাংক ইউ।